শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে এই ক্লাসটি আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের অধ্যায় 2 এর উপর দিচ্ছি। তোমাদের নবম দশম শ্রেণীতে পদার্থবিজ্ঞানে মোট 14টি অধ্যায় আছে। এর মধ্যে আমি গুরুত্বের বিচারে এই দ্বিতীয় অধ্যায়টিকে তোমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বলবো। এই অধ্যায়টিকে আমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলবো এই কারণে, এই অধ্যায় থেকে প্রতি বছর এসএসসিতে একটি করে সৃজনশীল বা একাধিক সৃজনশীল আসতেছে তার জন্য নয়। মূলত তোমরা ক্লাস 8 পর্যন্ত তোমরা যে বিজ্ঞান বইটি পড়েছো, ওই বিজ্ঞান বইটি পদার্থ রসায়ন এবং জীববিজ্ঞানের একটা সামষ্টিক রূপ ছিল। কিন্তু তোমরা যখন নবম শ্রেণীতে তোমরা যারা মূলত সায়েন্স নিয়েছো, এদের ওই ওই বিষয়টুকু তোমাদের কিন্তু ওই বিজ্ঞান বইটাই কিন্তু এখানে 3টা রূপ দেওয়া হয়েছে। একটা হচ্ছে কি পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, আর একটা হচ্ছে কি জীববিজ্ঞান। তো পদার্থবিজ্ঞান যারা তোমরা ডে বাই ডে তোমরা প্রত্যেকটা অধ্যায় যখন পড়বা, এখানে আমি এই অধ্যায়টিকে পুরা পদার্থবিজ্ঞান বইটির প্রবেশদ্বার বলবো এই কারণে এই অধ্যায়ে তোমরা পদার্থবিজ্ঞানের অনেক নতুন নতুন কনসেপ্টের সাথে পরিচিত হবে, যেই কনসেপ্টগুলো তোমাদেরকে অন্যান্য অধ্যায়গুলোতে প্রয়োগ করতে হবে। আমরা যারা শিক্ষক আছি তারা মূলত তোমার এই অধ্যায়ে ওই নতুন জিনিসগুলোকে তোমাদেরকে পরিচিত করে দেই, কিন্তু এই বিষয়গুলো পরবর্তী অধ্যায়গুলোতে এত ব্যাপকভাবে আলোচনা করা সম্ভব নয়। তাই আমি তোমাদেরকে এই অধ্যায়টিকে অনেক বেশি গুরুত্ব দিয়ে পড়তে বলবো এই কারণে, কারণ এখানে আমি তোমাদেরকে পদার্থবিজ্ঞান পড়ার জন্য যে বেসিকগুলো দরকার প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করব। তাই আশা করি বন্ধুরা তোমরা এই অধ্যায়ের প্রত্যেকটা ক্লাস, আমি যে ক্লাসগুলো তোমাদেরকে দিব, তোমরা ওই প্রত্যেকটা ক্লাস তোমরা মনোযোগ সহকারে খেয়াল করবে। আর আমার মূলত অধ্যায় ভিত্তিক আমি যে ভিডিওগুলো আপলোড দিব তার সিস্টেম হবে এরকম: প্রথম আমি মেন বইয়ের যে টপিকগুলো আছে প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করব, ওই চ্যাপ্টারের রিলেটিভ যে সূত্রের প্রমাণগুলো আছে এগুলো করব, এইগুলোর সাহায্যে আমি কিছু তোমাদেরকে অঙ্ক করাবো। তারপরে ওই যে তুমি যে ব্যাখ্যামূলক যে প্রশ্নগুলো করলে, যে গাণিতিক সমস্যাগুলো সলভ করলে, এগুলার প্রয়োগ হিসেবে আমি কিছু সৃজনশীলের উপর তোমাদেরকে ক্লাস দিব। তাই তোমরা মনোযোগ সহকারে আমি অধ্যায় ভিত্তিক যে ক্লাসগুলো দিব প্রত্যেকটা ক্লাস তোমরা খুব সুন্দরভাবে দেখবে। তবে আরেকটি কথা তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ইউটিউবে বা অনলাইনে ক্লাস দেখো, তোমাদের একটি বদ অভ্যাস আছে। এটা হচ্ছে এই, তোমরা শুধু ক্লাসগুলো দেখার জন্যই দেখো, কিন্তু এই ক্লাসগুলো থেকে যে কিছু আর্ন করা যায় তোমরা এই কাজগুলো কিন্তু করো না। তোমাদের এই কাজগুলো করার জন্য তোমরা যখন ক্লাসগুলো দেখবে, তোমাদের কাছে অবশ্যই একটা খাতা কলম থাকতে হবে। তোমাদেরকে আমরা যখন ক্লাস নেই, এখানে ইম্পর্টেন্ট যে সংজ্ঞাগুলো বা ইম্পর্টেন্ট যে বিষয়গুলো তোমাদেরকে আমরা তাৎক্ষণিক লেকচারের মধ্যে বলি, ওই জিনিসগুলো তোমার খাতার মধ্যে নোট করে রাখতে হবে। তাহলে পরবর্তী সময়ে তুমি যখন মেন বই থেকে ওই অধ্যায়টি পড়বে, তাহলে এই বিষয়গুলো তোমাকে অনেক বেশি হেল্প করবে ওই অধ্যায়টা ভালোভাবে পড়ার জন্য। তাই বন্ধুরা তোমরা আমার ক্লাসটা, বিশেষ করে আমার ক্লাসটা যখন দেখবা, তোমরা অবশ্যই খাতা কলমটা কাছে রাখবে আর প্রত্যেকটা জিনিস তোমরা নোট করে রাখবে। তো চলো বন্ধুরা, আমরা এই অধ্যায় থেকে যে বিষয়গুলো পড়বো তা আমরা একটু এক নজরে দেখে নিই। এখানে আমি গতি এবং স্থিতি সম্পর্কে পড়বো। বিভিন্ন প্রকার গতি, এই বিভিন্ন প্রকার গতির মধ্যে কি কি পড়বে দেখো: সরলরৈখিক গতি, ঘূর্ণন গতি, চলন গতি, পর্যাবৃত্ত গতি এবং স্পন্দন গতি। আমি প্রত্যেকটা গতির সম্পর্কে ইন্ডিভিজুয়াল সংজ্ঞা দিব এবং প্রত্যেকটার কিছু উদাহরণ আমি দিব। তারপরে খেয়াল করো, তুমি রাশি সম্পর্কে পড়বে। তারপর স্কেলার রাশি ও ভেক্টর রাশি, দূরত্ব ও সরণ, দ্রুতি ও বেগ, ত্বরণ ও মন্দন, এবং কতগুলো গতির সমীকরণ আছে, 4টা সমীকরণ। এই 4টা সমীকরণের প্রমাণ আমি পড়াবো এবং এই 4টা সমীকরণ পড়ন্ত বস্তুর ক্ষেত্রে তার পরিবর্তিত কী রূপ হবে এবং নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে তার পরিবর্তিত কী রূপ হবে, এগুলো সম্পর্কে আলোচনা করব। এবং পড়ন্ত বস্তু সম্পর্কে গ্যালিলিও 3টি সূত্র প্রদান করছেন, ওই 3টা সূত্র সম্পর্কে আমরা পড়ব। সর্বশেষ তোমরা এই চ্যাপ্টারের তোমরা মূলত সময় বনাম দূরত্ব এবং কি সময় বনাম বেগ, এই ধরনের কিছু লেখচিত্র তোমাদেরকে আমি করাবো। তো চলো বন্ধুরা, আমরা প্রথমে গতি এবং স্থিতি সম্পর্কে আমরা আইডিয়া নিয়ে নিই। গতি কি, স্থিতি কি? যারা মনে করো যে সায়েন্সের স্টুডেন্ট না বা সায়েন্সের স্টুডেন্ট নয়, এরকম আর্টস কমার্সে পড়ে এরকমও না, তোমরা যদি যারা মোটামুটি পড়াশোনা একদম করে নাই, এদেরকেও তুমি যদি জিজ্ঞাসা করো গতি কি, এরা তোমাকে বলে দিবে কি, যা চলনশীল, যা চলতেছে তাই কি গতিশীল, বা তা ওইটাই হচ্ছে কি গতি। আর যা কি এক জায়গাতে স্থির দাঁড়ায় আছে এটাই কি, এটি হচ্ছে স্থির। কিন্তু না, পদার্থবিজ্ঞান তোমাকে এই ধরনের
মানে একদম তুমি একটা কথা তুমি শুধু মানে এমনিতে বলে দিলেই কিন্তু এটা গ্রহণযোগ্য হবে না, তার উপযুক্ত লজিক তোমাকে দিতে হবে এবং তুমি যে জিনিসটা বলছো তা তুমি ভালোভাবে বুঝো কিনা সেটাও তোমাকে দেখতে হবে। তুমি যদি এই জিনিসটা তোমার বিচক্ষণতা প্রজ্ঞা কাজে লাগায় তুমি একটা জিনিস বলো এবং তা যদি তুমি এক্সপ্লেন করতে পারো তাহলেই পদার্থবিজ্ঞান কি ওই জিনিসটা গ্রহণ করবে। তাহলে আমরা মনে করো এখানে প্রথম এই জায়গাতে প্রথম কি আছে, গতি এবং স্থিতি আছে। আমরা গতির সংজ্ঞা আমরা কি দিব, গতির সংজ্ঞা দেওয়ার আগে আমি মনে করো প্রথম বন্ধুরা খেয়াল করো এই জায়গাতে আমি একটা গাছ এঁকে নিলাম, একটা গাছ এঁকে নিলাম। গাছ আঁকার পরে এই জায়গাতে মনে করো একজন মানুষ দাঁড়ায় আছে, এই গাছ থেকে এই লোকটা দূরত্ব মনে করো 1 মিটার। আমি ফার্স্ট টাইম তোমাকে গতি, তোমার যদি পরীক্ষাতে গতি এবং স্থিতির সংজ্ঞা চাই তুমি সবচেয়ে ইনিশিয়াল যে সংজ্ঞাটা দিবা তা হচ্ছে সময়ের সাথে। অর্থাৎ এই জায়গাতে একটা গাছ ছিল আর এই জায়গাতে একটি ব্যক্তি দাঁড়ায় আছে। সময়ের সাথে আমি কথাটা এই কারণে বলতেছি যে এই যে ব্যক্তিটা দাঁড়ায় আছে এই ব্যক্তিটা মনে করো একদম যখন টাইম যখন 0 সেকেন্ড, তুমি যে টাইম থেকে তুমি সময়টা গণনা শুরু করবে এই মুহূর্তে ব্যক্তিটা যে জায়গাতে দাঁড়ায় ছিল 5 মিনিট পরেও যদি ওই ব্যক্তিটা এই জায়গাতে দাঁড়ায় থাকে তাহলে তুমি তাকে বলবে কি স্থির। এবং একদম টাইম কাউন্টডাউনের মুহূর্তে বস্তুটা যে জায়গাতে বা ব্যক্তিটি যে জায়গাতে দাঁড়ায় ছিল 5 মিনিট পরে যদি সে আরো অনেকটা দূরত্ব অতিক্রম করে তখন তুমি তাকে বলবে কি গতিশীল। তাই গতি এবং স্থিতির সংজ্ঞাটা তুমি কি দিতে বলো, যে সময়ের সাথে, যেহেতু টাইম সময়ের একটা বিষয় এখানে আছে বা সময়ের কাউন্টডাউনের সাথে সাথে আমি বলতে পারতেছি কি বস্তুটা স্থিতিশীল বা গতিশীল, তাই এখানে সময় জিনিসটা তোমাকে সংজ্ঞার মধ্যে অ্যাড করতে হবে। তাই তুমি কি বলবা, সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে। পারিপার্শ্বিক বলতে তুমি যে বস্তুটাকে স্থিতিশীল বা গতিশীল তা বের করার জন্য তুমি গাছকে তুমি পারিপার্শ্বিক হিসেবে ধরে নিচ্ছ, গাছের সাথে তার অবস্থান পরিবর্তন হচ্ছে নাকি হচ্ছে না এটা দেখে তুমি বলতেছো কি বস্তুটা স্থিতিশীল কিনা গতিশীল। তাই এখানে পারিপার্শ্বিক কথাটা অ্যাড করতে হবে। পারিপার্শ্বিক মানে তোমার চারপাশে যা দেখে তুমি বুঝবে কি বস্তুটা বা তুমি গতিশীল না স্থিতিশীল। তাই সংজ্ঞা আমরা কি দিব, সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটে, অর্থাৎ টাইম অতিবাহিত হচ্ছে বাট বস্তুটা একটা নির্দিষ্ট জায়গাতে রয়ে গেছে, তাহলে তুমি এই বস্তুটাকে তুমি কি বলবে স্থিতিশীল এবং তার এই অবস্থাকে বলবে কি স্থিতি। তাহলে সংজ্ঞাটা কি হবে বন্ধুরা, যে সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটে তখন তাকে গতিশীল বলা হবে এবং তার এই অবস্থাকে বলা হবে কি গতি। এবং তুমি যদি স্থিতি বা স্থিতিশীলের সংজ্ঞা দাও তাহলে কি হবে, যে সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তখন তাকে বলা হবে কি গতিশীল এবং তার এই অবস্থাকে বলা হবে তোমার কি গতি। তবে এখানে বন্ধুরা এখানে প্রসঙ্গ বস্তু এবং আলোচ্য বস্তু এই দুইটা জিনিস তোমাকে ভালোভাবে চিনতে হবে, কারণ আমি পরবর্তী সময়ে তোমাদেরকে আরেকটি এই দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করে আমি একটি প্রশ্ন তোমাদেরকে পড়াবো। তাই এখানে প্রসঙ্গ বস্তু সম্পর্কে তোমার আইডিয়া থাকতে হবে। এটাকে প্রসঙ্গ বস্তু বলা হয় বা প্রসঙ্গ বিন্দু বলা হয় বা প্রসঙ্গ কাঠামো বলা হয়। যেমন এখানে এই গাছটা যার সাথে কম্পেয়ার করে কোনো বস্তুকে আমরা স্থিতিশীল বা গতিশীল নির্ণয় করব তাকে বলা হবে কি প্রসঙ্গ বস্তু। তাহলে এখানে গাছ কি, এই গাছটা হচ্ছে কি প্রসঙ্গ বস্তু। আর আলোচ্য বস্তু হচ্ছে কি, আমরা সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে যেই বস্তুটাকে আমরা কি স্থিতিশীল বা গতিশীল নির্ণয় করব তাকে বলা হবে তোমার কি আলোচ্য বস্তু। তাহলে এখানে গাছ কি, গাছ হচ্ছে আলোচ্য বস্তু। তাহলে আমরা এই জায়গা থেকে গতি এবং স্থিতির আরেকটা সংজ্ঞা দিতে পারি যে সময়ের সাথে সাথে প্রসঙ্গ বস্তুর সাথে যদি আলোচ্য বস্তুর মধ্যবর্তী দূরত্বের পরিবর্তন ঘটে তখন বা কি তুমি কি বলতে পারো, যে সময়ের সাথে প্রসঙ্গ বস্তুর সাথে যদি আলোচ্য বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তখন তাকে বলা হবে কি গতিশীল বা গতি। আর সময়ের সাথে প্রসঙ্গ বস্তুর সাথে যদি আলোচ্য বস্তুটির অবস্থানের পরিবর্তন না ঘটে তখন তাকে তুমি কি বলবে স্থিতিশীল বা এবং তারই অবস্থাটাকে তুমি কি বলবে স্থিতি বলবে। তাহলে আমরা এইভাবে স্থিতি এবং গতির সংজ্ঞা দিতে পারি। কিন্তু বন্ধুরা ঝামেলাটা হচ্ছে আরেক জায়গা, তোমার এই স্থিতি এবং গতির উপর ডিপেন্ড করে তোমাকে একটি 4 নম্বরের একটি প্রশ্ন লেখা লাগতে পারে এবং এই প্রশ্নটা সচরাচর কি পরীক্ষাতে আসে, বোর্ড পরীক্ষায় আসে। তোমরা খেয়াল করো বন্ধুরা, দেখো প্রশ্নটা কি আছে, এই মহাবিশ্বের সকল গতি আপেক্ষিক, সকল স্থিতি আপেক্ষিক, কোনো গতি পরম নয় কোনো স্থিতিও। তার মানে লক্ষ্য করো এখানে গতি এবং স্থিতির আগে আরো দুটা শব্দ ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে কি আপেক্ষিক গতি বা আপেক্ষিক স্থিতি, তারপরে কি পরম গতি বা পরম স্থিতি।
এখন আমাদেরকে জানতে হবে এই জায়গা থেকে বন্ধুরা যে আপেক্ষিক গতি বা আপেক্ষিক স্থিতি কি, বা পরম গতি বা পরম স্থিতি কি। তা লক্ষ্য করো বন্ধুরা, স্থিতি ও গতি, আমি এটাকে দুইটা অংশে ক্লাসিফাই করলাম, যে একটা হচ্ছে কি, একটা হচ্ছে আপেক্ষিক, আর একটা হচ্ছে কি পরম। অর্থাৎ তুমি এরকম ভাবে বলতে পারো যে আপেক্ষিক স্থিতি বা আপেক্ষিক গতি, পরম গতি বা পরম স্থিতি। তাহলে এখানে আমাদের প্রশ্নটা কি, প্রশ্ন হচ্ছে এই মহাবিশ্বের সকল গতি আপেক্ষিক, সকল স্থিতি আপেক্ষিক, মানে সকল আমরা যে তোমার স্থির আছি বা আমরা যে গতিশীল আছি এই সবগুলো হচ্ছে কি আপেক্ষিক, কিন্তু কোনোটি পরম নয়, পরম নয় কোনো স্থিতিও। তাহলে এই কথাটা লজিক কি, এই কথার লজিকটা আমাদেরকে বুঝতে হবে। তুমি আপেক্ষিক গতি বা আপেক্ষিক স্থিতি এই জিনিসটা বোঝার আগে তোমাকে আমি একটি ভালো একটি উদাহরণ দেই। মনে করো তোমরা দুই বন্ধু তোমরা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেছো। এখন দুই বন্ধু মনে করো যে একজন বন্ধু থেকে একজন বন্ধুর সাথে আরেকজন বন্ধু ব্যবধান আছে, মনে করো এরকম ভাবে তোমরা দুই বন্ধু পাশাপাশি দাঁড়াইছো, ঠিক আছে। এখন এই দুই বন্ধুর মধ্যবর্তী ব্যবধান আছে মনে করো 1 মিটার। এখন তোমরা দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করার পরে দুজন একদম একই দিকে একদম স্ট্রেট লাইন বরাবর তোমরা দৌড়াচ্ছ, এবং দৌড়ানোর পরে 5 মিনিট পরে তোমরা একদম এই তোমার যে প্রথম বন্ধু, তোমার যে বন্ধুটি ছিল ওই বন্ধু মনে করো 500 মিটার দূরত্ব অতিক্রম করলো, তুমিও 500 মিটার দূরত্ব অতিক্রম করলে। তারপরে তুমি এখানে মনে করো দৌড় শুরু করার পূর্বে তোমাদের মধ্যবর্তী ব্যবধান ছিল কি 1 মিটার, এবং দৌড় শেষ করার পরে ওই জায়গাতেও তোমাদের মধ্যবর্তী ব্যবধান আছে 1 মিটার। বাট তোমার বন্ধু 500 মিটার দূরত্ব অতিক্রম করছে, তুমিও 500 মিটার দূরত্ব অতিক্রম করছো, অর্থাৎ তোমাদের মধ্যবর্তী দূরত্বের কোনো পরিবর্তন হয়নি। এখানে তোমার বন্ধু হচ্ছে প্রসঙ্গ বস্তু আর তুমি হচ্ছে কি আলোচ্য বস্তু। তাহলে তুমি তোমার যে বন্ধু প্রসঙ্গ বস্তুর সাথে তুমি যদি নিজেকে কম্পেয়ার করো, যেহেতু তোমাদের মধ্যবর্তী দূরত্বের কোনো পরিবর্তন ঘটে নাই, তাহলে তোমার বন্ধুর সাপেক্ষে তুমি তাহলে খেয়াল করে এখানে শিক্ষার্থী বন্ধুরা যে তোমরা দুই বন্ধু যে দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করলে, এখানে তোমার বন্ধু কি ছিল, তোমার বন্ধু হচ্ছে প্রসঙ্গ বস্তু আর তুমি হচ্ছে কি আলোচ্য বস্তু, এবং তোমরা দৌড়টা শেষ করার পরে তোমাদের মধ্যবর্তী ব্যবধানের যেহেতু কোনো পরিবর্তন ঘটতেছে না, তাহলে একজনের সাপেক্ষে আরেকজন হচ্ছে স্থিতিশীল। তাহলে এখানে লক্ষ্য করো বন্ধুরা যে এখানে ওই যে প্রসঙ্গ বস্তু যে তোমার বন্ধু কি ছিল, গতিশীল। তাহলে প্রসঙ্গ বস্তুটি যদি গতিশীল হয় এবং এই গতিশীল বস্তুর সাথে কম্পেয়ার করে তুলনা করে আলোচ্য বস্তুটিও যদি তোমার কি গতিশীল থাকে, কিন্তু এদের মধ্যবর্তী দূরত্বের যদি পরিবর্তন না ঘটে, তাহলে একজনের সাপেক্ষে আরেকজন হচ্ছে কি স্থির। তাহলে এটাকে বলা হয় তোমার কি আপেক্ষিক স্থিতি। এবং যদি বিষয়টা এরকম হইতো যে তোমার বন্ধু দৌড়াচ্ছে, তুমিও দৌড়াচ্ছ, তুমি তোমার বন্ধুর চেয়ে অনেক বেশি স্পিডে দৌড়াচ্ছ, তাহলে তোমার বন্ধু 5 মিনিট পরে গেল কত 400 মিটার, তুমি গেলে কি 500 মিটার, তাহলে তোমার বন্ধু গতিশীল আছে, অর্থাৎ প্রসঙ্গ বস্তু গতিশীল, কিন্তু তোমরা দুজনের কি মধ্যবর্তী দূরত্বের কি পরিবর্তন ঘটতেছে। তাহলে এই জায়গাতে কি একজনের সাপেক্ষে আরেকজন হচ্ছে কি গতিশীল, কারণ তোমাদের মধ্যবর্তী কি ব্যবধানের পরিবর্তন ঘটতেছে। তার মানে আপেক্ষিক গতি বা আপেক্ষিক স্থিতি এই জিনিসটা বোঝার জন্য এখানে তোমার প্রথম কাজই হচ্ছে প্রসঙ্গ যে বস্তুটি আছে ওটাকে তোমার গতিশীল থাকতে হবে। ওই গতিশীল অর্থাৎ প্রসঙ্গ বস্তুটি যদি গতিশীল হয় এবং তার সাপেক্ষে আলোচ্য বস্তুটি যদি স্থির থাকে, তখন তাকে বলা হবে কি, তাকে বলা হবে আপেক্ষিক স্থিতি। এবং প্রসঙ্গ বস্তুটি যদি গতিশীল হয় এবং তার সাপেক্ষে আলোচ্য বস্তুটির মধ্যবর্তী দূরত্বের যদি কোনো পরিবর্তন ঘটে, তখন তাকে বলা হবে তোমার কি গতি, আপেক্ষিক গতি বলা হবে। অর্থাৎ মোট কথা যে তোমার প্রসঙ্গ বস্তুটি যদি গতিশীল থাকে এবং এই গতিশীল বস্তুর সাথে কম্পেয়ার করে যদি কোনো বস্তুটি তোমার কি স্থির থাকে, তখন তাকে বলা হবে কি, মানে স্থির মানে কি দুটার মধ্যবর্তী, যেমন তোমরা দুই বন্ধু দৌড়াচ্ছ, দুই বন্ধুই কিন্তু গতিশীল বা দূরত্বের কোনো পরিবর্তন ঘটতেছে না, এই ক্ষেত্রে কি এই গতিটাকে বলা হবে তোমার কি আপেক্ষিক গতি। কিন্তু তোমরা দুজন কি একদিকে দৌড়াচ্ছ, প্রসঙ্গ বস্তু গতিশীল, তুমিও গতিশীল, কিন্তু মধ্যবর্তী ব্যবধানের পরিবর্তন ঘটতেছে, তাহলে একজনের সাপেক্ষে আরেকজনকে তোমার কি গতিশীল ধরা হবে। তাহলে এই জায়গাতে তুমি আপেক্ষিক গতি বা আপেক্ষিক স্থিতির সংজ্ঞা তুমি কি বলতে পারো, যে আপেক্ষিক গতির সংজ্ঞা হচ্ছে যে প্রসঙ্গ বস্তুটি যদি গতিশীল হয় এবং তার সাপেক্ষে
আলোচ্য বস্তুটি যদি স্থির থাকে, আলোচ্য বস্তু যদি তোমার কি থাকে, স্থির থাকে। আর আলোচ্য বস্তু স্থির থাকতে হলে তোমাকে কেন শর্ত কি মানতে হবে? প্রসঙ্গ বস্তু যেই বেগে দৌড়াচ্ছে আলোচ্য বস্তু কি সেম বেগে যাইতে হবে। এই ক্ষেত্রে একমাত্র সম্ভব কি প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে আলোচ্য বস্তুটিকে স্থির সম্ভব। তাহলে আমরা কি বলতে পারি, তুমি যে সংজ্ঞাটা এইভাবে বলতে পারো যে প্রসঙ্গ বস্তুর সাথে যদি প্রসঙ্গ বস্তু যদি গতিশীল থাকে এবং তার সাথে যদি আলোচ্য বস্তুটির ব্যবধানের কোনো পরিবর্তন না ঘটে, তখন তাকে বলা হবে কি, তাকে বলা হবে তোমার কি আপেক্ষিক স্থিতি। আর তোমার প্রসঙ্গ বস্তুটি যদি গতিশীল থাকে এবং তার সাপেক্ষে আলোচ্য বস্তুটির যদি ব্যবধানের পরিবর্তন ঘটে, তখন তাকে বলা হবে কি আপেক্ষিক গতি বলা হবে। তাহলে আমরা এই জায়গা থেকে আপেক্ষিক গতি এবং আপেক্ষিক স্থিতি সম্পর্কে একটা আইডিয়া নিলাম। এখন বন্ধুরা আমাদের প্রশ্নটা কি, এই মহাবিশ্বের সকল গতি আপেক্ষিক, সকল স্থিতি আপেক্ষিক, এই কথাটা বলার কারণ কি? এই কথাটা বলার কারণ হচ্ছে পৃথিবী নিজেই কি গতিশীল। তো পৃথিবী নিজেই যেহেতু গতিশীল, পৃথিবীতে আমি দাঁড়ায় আছি বা আমার একজন বন্ধু দাঁড়ায় আছে, তাহলে আমরা দুই বন্ধু কি পাশাপাশি দাঁড়ায় আছি। কারণ পৃথিবী নিজেই যেহেতু গতিশীল, তাহলে গতিশীল পৃথিবীর সাথে আমরা দুজনও কি গতিশীল। তার মানে কি এখানে আমার বন্ধু হচ্ছে কি প্রসঙ্গ বস্তু, আমি হচ্ছে কি আলোচ্য বস্তু। তার মানে প্রসঙ্গ বস্তু গতিশীল, আলোচ্য বস্তু গতিশীল, কিন্তু দুজন কি সমান গতিতে গতিশীল। তাই এখানে প্রসঙ্গ বস্তুটি গতিশীল থাকলেও আলোচ্য বস্তুটি কি ব্যবধানের কোনো পরিবর্তন ঘটতেছে না। তাই এখানে এই গতিটা হচ্ছে কি আপেক্ষিক গতি, আমার বন্ধুর গতিটা হচ্ছে তোমার কি। এখানে এই জায়গা থেকে আমরা কি বলতে পারি যে এখানে আমাদের যেহেতু ব্যবধানের কোনো পরিবর্তন ঘটতেছে না, তাহলে আমরা একজনের সাপেক্ষে হচ্ছে তোমার কি আরেকজন হচ্ছে স্থির, এবং এটাকে বলা হবে তোমার কি আপেক্ষিক স্থিতি। কিন্তু এখানে যদি আমরা দৌড়াদৌড়ি করি, একজন একদিকে আরেকজনকে অপর দিকে যাই, পৃথিবী একটা বেগে যাচ্ছে কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের দুজনের কি ব্যবধানের পরিবর্তন করতেছে, তাহলে এটাকে বলা হবে তোমার কি আপেক্ষিক গতি। আর যদি আমরা দুজন দাঁড়ায় থাকি তাহলে এটাকে বলা হবে কি আপেক্ষিক স্থিতি। কিন্তু এখানে প্রসঙ্গ বস্তু হচ্ছে গতিশীল, কিন্তু আমিও গতিশীল, কিন্তু আমাদের ব্যবধানের কোনো পরিবর্তন ঘটতেছে না। তাই আমাদের এখানে কি বলা হয়েছে, কারণ পৃথিবী নিজে যেহেতু গতিশীল, তাহলে গতিশীল পৃথিবীতে যেহেতু প্রসঙ্গ বস্তু আমরা যাকে ধরি সেও কিন্তু গতিশীলই হবে। তার সাথে কম্পেয়ার করে আমরা কোনো বস্তুকে স্থির বা তোমার কি গতিশীল আমরা নির্ণয় করব। তাই আমার প্রশ্নে কি বলা হয়েছে, এই মহাবিশ্বের সকল গতি আপেক্ষিক, সকল স্থিতি আপেক্ষিক, কোনো গতি পরম নয়, পরম নয়। এখন তোমাকে বুঝতে হবে যে পরম গতি বা পরম স্থিতি কি। পরম গতি তুমি যদি বের করতে চাও তাহলে প্রসঙ্গ বস্তুটি কি অ্যাবসলিউটলি স্থির থাকতে হবে। তাই এই ধরনের কোনো বস্তু তো পৃথিবীতে পাওয়া সম্ভব নয়, কারণ পৃথিবী নিজেই তো গতিশীল। তাই গতিশীল পৃথিবীতে যা আছে সবই কি গতিশীল। তাই আমরা এই জায়গাতে ওই রকম কোনো প্রসঙ্গ বস্তু পাওয়া সম্ভব নয় যা প্রকৃতপক্ষে স্থির, কারণ পৃথিবী নিজেই কি, পৃথিবী নিজেই হচ্ছে কি গতিশীল। তাই আমরা কি বলতে পারি যে পরম গতির সংজ্ঞা কি দিব, যে প্রসঙ্গ বস্তুটি যদি প্রকৃতপক্ষে স্থির হয় এবং তার সাথে আলোচ্য বস্তুটির যদি ব্যবধানের কোনো পরিবর্তন না ঘটে, তখন তাকে বলা হবে কি পরম গতি। এবং প্রসঙ্গ বস্তুটি যদি প্রকৃতভাবে স্থির হয় এবং তার সাথে যদি আলোচ্য বস্তুটির ব্যবধানের পরিবর্তন ঘটে, তখন তাকে বলা হবে কি, তাকে বলা হবে পরম গতি। কিন্তু এই পৃথিবীতে এমন কোনো বস্তু পাওয়া সম্ভব নয় যা প্রকৃতপক্ষে স্থির। তাই আমরা কোনো বস্তুর গতিকে আমরা পরম গতি বলতে পারবো না, কোনো স্থির বস্তুকে আমরা পরম স্থিতিশীল বা পরম স্থিতি বলতে পারবো না। তাই আমাদের প্রশ্নটা একদম যথার্থ যে মহাবিশ্বের সকল গতি আপেক্ষিক, সকল স্থিতি আপেক্ষিক, কোনো গতি পরম নয় কোনো স্থিতিও। তো তোমরা বন্ধুরা আমি যে কথাগুলো বলছি তোমাদের প্রশ্ন পরীক্ষাতে যদি আসে, তোমরা ফার্স্ট টাইম গতি এবং স্থিতির সংজ্ঞা দিবে, আপেক্ষিক গতি এবং আপেক্ষিক স্থিতির সংজ্ঞা দিবে, পরম গতি এবং পরম স্থিতির সংজ্ঞা দিবে, দিয়ে লাস্টে পরে লিখবে যে পৃথিবী নিজেই যেহেতু গতিশীল, এই গতিশীল পৃথিবীতে এরকম কোনো বস্তু পাওয়া সম্ভব নয় যা প্রকৃতপক্ষে স্থির। তাই আমরা বলতে পারি কি মহাবিশ্বের সকল গতি আপেক্ষিক, সকল স্থিতি আপেক্ষিক, কোনো গতি পরম নয় কোনো স্থিতিও। তারপর বন্ধুরা তোমাদেরকে আমি তাহলে এখানে গতি এবং স্থিতি সম্পর্কে তোমাদেরকে বললাম। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে আরো যে কনসেপ্টগুলো আমি দিয়ে রাখছি, প্রত্যেকটা কনসেপ্টের উপর তোমাদেরকে আমি ধারাবাহিকভাবে ক্লাস দিব। এখানে তোমরা আমি আশা করি সবাই গতি এবং স্থিতি এবং আপেক্ষিক গতি বা আপেক্ষিক, আমি কিন্তু প্রত্যেকটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বলছি। আমার প্রত্যেকটা কথা তোমাকে খেয়াল করতে হবে যে আপেক্ষিক গতির ক্ষেত্রে প্রসঙ্গ বস্তুটি গতিশীল থাকবে, আর পরম গতির ক্ষেত্রে প্রসঙ্গ বস্তুটি
100% স্থির থাকবে। দুটো জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে। তাহলে আশা করি তোমাদের গতি এবং স্থিতি সংশ্লিষ্ট যে কোনো প্রশ্ন আসলে তোমরা পরীক্ষাতে পারবে। তারপরে যদি তোমাদের কোনো বিষয় ক্লিয়ার না থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, আমি পরবর্তী ক্লাসে এই বিষয়টা অ্যাড করে দেব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে সবাই। আর তোমরা অবশ্যই আমার এই অধ্যায়ে যে পরবর্তী ক্লাসগুলো আসবে প্রত্যেকটা ক্লাস তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার পরবর্তী ভিডিওগুলোর জন্য তোমাদের সাবস্ক্রাইব করা অতীব জরুরি। সবাই ভালো থাকবে।